আন্দোলনের মাত্র ২ মাস অতিবাহিত হতে না হতে আহতদেরকে নিজেদের বোঝা মনে করা হচ্ছে, জোরপূর্বক হাসপাতাল ত্যাগের তাড়া দেওয়া হচ্ছে অথবা অন্য বেসরকারি হাসপাতালে শিফট হবার তাগাদা দেওয়া হচ্ছে। সরকার পলায়ন করলেও ফ্যাসিবাদ এখনও রয়ে গেছে আমাদের মাঝে, আর থাকবেই বা না কেন। স্বয়ং স্বাস্থ্য সচিব তো আওয়ামী লীগ হতে সুবিধাপ্রাপ্ত এবং আওয়ামী সমর্থিত। গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাঁড়ি পাতিল যে পাতিল আছে, পাতিল বিক্রি করে দিছে সে, ধার দেনা করে, তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা এবং প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হচ্ছে যে সকল সূর্য সেনারা তাদের রক্তের বিনিময়ে 2024 সালের নতুন এক বাংলাদেশ আমাদের এনে দিল, তারাই আজ যন্ত্রণায় হসপিটালের ব্যাটে কাতরাচ্ছে। আর আমরা সুস্থ সবল মানুষ বাইরে আনন্দ উল্লাস উপভোগ করছি। আজকে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই ঝুঁকছে না। আমরা বিভিন্ন হসপিটাল ঘুরে দেখতে পেলাম যে আমাদের আহত জনতারা কোনো রকম উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে না এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের তেমন কোনো উদ্যোগ সরকার থেকে নেওয়া হচ্ছে না। পরিতাপের বিষয় যে তাদের সুচিকিৎসার জন্য কোনো রকম উপযুক্ত সরকারি বরাদ্দ আমরা দেখতে পাইনি। এমনকি যে সকল হাসপাতালে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেখানেও যথেষ্ট অবহেলা করা হচ্ছে বিদায় এখনও অবধি লাশের মিছিল থামছে না। এবং আন্দোলনের মাত্র ২ মাস অতিবাহিত হতে না হতে আহতদেরকে নিজেদের বোঝা মনে করা হচ্ছে, জোরপূর্বক হাসপাতাল ত্যাগের তাড়া দেওয়া হচ্ছে অথবা অন্য বেসরকারি হাসপাতালে শিফট হবার তাগাদা দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ পঙ্গু হসপিটালের পরিচালক মহোদয়ের কথা উল্লেখ করা যায়, যিনি একজন আওয়ামীপন্থী চিকিৎসক নামে সবার কাছে পরিচিত, যিনি সকল পেশেন্টকে চিকিৎসা অসম্পূর্ণ রেখে ফিজিওথেরাপির জন্য সিআরপিতে শিফট করতে চান। পরবর্তীতে আমাদের আন্দোলনের মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন। এছাড়াও রোগীদের কোনো মিডিয়ায় মুখোমুখি হতে দেওয়া হয় না। বিদেশি চিকিৎসক দল বা বিভিন্ন এনজিওর লোকজনের সাথে শুধুমাত্র প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীদের সাথেই দেখা করানো হয়। সত্যিকার অসুস্থ ও সত্যবাদী রোগীদেরকে সামনে যেতে দেওয়া হয় না। ফ্যাসিস্ট সরকার পলায়ন করলেও ফ্যাসিবাদ এখনও রয়ে গেছে আমাদের মাঝে, আর থাকবেই বা না কেন। স্বয়ং স্বাস্থ্য সচিব তো আওয়ামী লীগ হতে সুবিধাপ্রাপ্ত এবং আওয়ামী সমর্থিত। তিনি স্বাস্থ্য সম্বন্ধে তেমন কিছু না জানলেও এবং আওয়ামী আমলে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব হলেও অজানা কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারও তাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করে। আমরা জনসাধারণ ও আহত মানুষেরা মনে করি যে উনি ওনার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং অনতিবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত এবং উক্ত স্থলেও একজন সম্মানিত অভিজ্ঞতা সম্পূর্ণ সৎ দেশপ্রেমিক ও সেবামুখী মানুষকে দায়িত্ব দেওয়া উচিত। অতি দ্রুত নিটোরের সেই দোষী পরিচালককে অপসারণ এখন সময়ের দাবি। ভিসি চত্বরে একটা ছেলে পুলিশের সামনে একা একটা বাম হাতে লাঠি নিয়ে খুব করে কথাবার্তা বলে, এমনকি যেখানে কোটার পুলিশ নামে একটা ভিডিও খুব ভাইরাল হয় স্মৃতির সাথে, সে ছেলেটা আমি ছিলাম যে পুলিশের সাথে একা লড়াই করে গেছি। মানে ওই জায়গা থেকে আমার লড়াইটা, যে আমার তো একটা স্পেস আছে কথা বলার বা আমার একটা সুযোগ আছে, সেখান থেকে আমি চক্ষু বিজ্ঞানের ডিরেক্টরের সাথে কথা বলি। পরবর্তীতে ওখানে স্বাস্থ্য উপদেষ্টা যান, আমি ওনার সাথে সরাসরি 35 মিনিটের মতো কথা বলি যেসব সমস্যা বা এখন পর্যন্ত চিকিৎসার যে অবহেলা অযত্ন, রোগীদেরকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে, যে কথাগুলো হচ্ছে সব 5 তারিখের পরের কথা। 5 তারিখের আগে তো বিভীষিকাময় পরিস্থিতি ছিল, কারবালার ময়দান ছিল আমাদের দেশে। গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাঁড়ি পাতিল যে পাতিল আছে, পাতিল বিক্রি করে দিছে সে। আমার কাছে আপনাদের সামনে কথা বলতে সেগুলো মিথ্যা বলতেছি না, সে পাতিল বিক্রি করে দিছে। এভাবে ধার দেনা করে, তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে। অনেক তো মনে পড়তেছে না এখন। তো এভাবে অনেক ক্রিটিক্যাল পরিস্থিতি, কোনো ছেলের চোখ দিয়ে পুঁজ বেরোচ্ছে। এখন পর্যন্ত আমি জানি না রাষ্ট্র বিদেশে নেওয়ার কোনো বন্দোবস্ত করছে কিনা। আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আসছে, পাসপোর্ট। আমি বলছি যে আমি সাউথ দিকে আমার চিকিৎসার জন্য আমি বিদেশ যাব, আমার একটা পাসপোর্টের আমার এত বড় ভলিউম করা লাগছে আমার এসবিতে যে কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। এখনও পর্যন্ত আমাদের স্পেশাল কোনো দফতর করা হয় নাই, কিছু করা হয় নাই। আমার নিজের দৌড়ানো লাগতেছে। ইভেন কি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলার জন্য আমার ছোটো ভাই 1.5 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে লাস্টে ওনাদেরকে বললাম আমি কিছু না, আমি তো অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারতেছি না, আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমাকে যদি একটু ফেভার করতেন। ও তারপর অনেক কষ্ট করে 1.5 ঘন্টা পরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে পারে, তারপর আমাকে একটা ওরা সুযোগ করে দেয়। এখনও আমার পাসপোর্টটা পেন্ডিংয়ে আছে, এখন পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে পেন্ডিংয়ে। আমি আপনাদেরকে দেখাতে পারবো দরকার যদি আপনারা দেখতে চান। এখানে আবার
ভিসা প্রসেসিং, যারা ইতোমধ্যে বিদেশ গেছে তাদের সাথে আমি কথা বলছি, কী পরিমাণ যে কষ্ট নিগ্রহ এখানে। আমার যারা মন্ত্রণালয়ে আছে বা যারা আমলারা আছে তারা কোনো ধরনের কোঅপারেট করতেছে না। ওখানে থাই এম্বাসি তারা নিজেদের কোনো রকম প্রুফ ছাড়া নিজস্ব মানবিক দিক বিবেচনা করে করে দিছে, ভিসা করে দিছে। এই ছেলেটা আহত, তারা কোনো ধরনের প্রুফ চায় না, শুধুমাত্র দেখছে যে তার মেডিকেল, সে অরিজিনালি আহত, মানবিক দিক থেকে তারা ভিসা করে দিছে। আর আমাদের যারা মন্ত্রণালয় আছে তাদেরকে একটু বলা হয়েছিল আপনারা একটা ফোন কল দেন একটু ওই ইয়াতে এম্বাসিতে, যেন আমাদের ভিসাটা করে দেয়। তারা একটা ফোন কলও দিতে পারে না, তথাকথিত একটা কাগজ দিয়েছে যে কাগজের কোনো ভ্যালু নেই।